শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথন। তারকাকথন আপনাদের নিয়মিত আয়োজন, প্রিয় আয়োজন, যেখানে থাকেন তারকারা বিভিন্ন অঙ্গনের। মূলত আমরা সিনেমা শিল্পীদের পাই, আমরা সাহিত্যের শিল্পীদের পাই। আজ যিনি আছেন তিনি একটু ভিন্ন আঙ্গিকের মানুষ। তিনি লেখার জগতের একজন শিল্পী, লেখার জগতের একজন তারকা, সমকালীন বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ কবি, একজন কথাশিল্পী, বলতে পারি একজন পাবলিক ইন্টেলেকচুয়াল। সর্বোপরি তিনি আমাদের দেশের একজন সম্পদ। এছাড়াও নানাবিধ পরিচয় তার আছে। তিনি জাতিসংঘে কর্মরত রয়েছেন একজন আন্তর্জাতিক কর্মকর্তা হিসেবে। চলুন শুরুতে আগে তার সাথে পরিচয় করাই, তারপরে গল্প একজন কবির মুখ থেকে কোন দিকে যায় আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের সাথে আছেন কবি কাজী জহিরুল ইসলাম। শুভেচ্ছা। অনেক ধন্যবাদ আমাকে তারকা কথন অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমরা সম্মানিত বোধ করছি যে আপনি তারকা কথনে আমাদের অতিথি হয়ে এসেছেন। আমি আরেকটি পরিচয় মিস করেছি বললে ভুল হবে, কারণ একজনের অনেকগুলো পরিচয় থাকলে আসলে কোনটি ফেলে কোনটি বলবো এই বিষয়ে একটা দ্বিধা তৈরি হয়ে যায়। একের ভেতরে অনেক গুণ, আসলে এক অঙ্গে অনেক রূপ। বাংলা সাহিত্যে প্রথম ক্রিয়াপদহীন কবিতার প্রবর্তক আপনি। একে তো কবিতা আমরা কেন পড়ি, এটার একটা প্রশ্ন থেকে যায়, এবং কবিতার মাঝে ক্রিয়াপদহীন কবিতা, সেটিই বাকি। আমরা একটু সহজ করে শুনতে চাই। কবিতার ভাষা, বাংলা কবিতার ইতিহাস হাজার বছরের। এই হাজার বছরের পথ পরিক্রমায় কবিতার ভাষা কিন্তু বদলে গেছে। যারা কবিতার ইতিহাসটা পড়েন তারা জানেন যে চর্যাপদের ভাষা মধ্যযুগে আর চলেনি। মধ্যযুগের ভাষা প্রাক আধুনিক যুগে বদলে গেছে, প্রাক আধুনিক যুগের ভাষা আধুনিক যুগে বদলে গেছে। আমাদের 20 শতকের 30-এর দশকে কবিতার ভাষাকে যারা বদলে দিয়েছিলেন তারা সাধু রীতির ক্রিয়াপদকে চলিত ফর্মে নিয়ে এসেছিলেন। চলিতেছি, খাইতেছি, এগুলাকে খাচ্ছি, চলছি, এই ভাষায় নিয়ে এসেছিলেন। 30-এর কবিরা আরও একটা কাজ করেছিলেন, সেটা যতটা সম্ভব অন্তানুপ্রাস তুলে দিয়েছিলেন কবিতা থেকে। ফলে কবিতা কিছুটা মডার্ন হয়, আধুনিক হয়। এই ধারাই চলছিল 90 বছর ধরে। তো হঠাৎ একদিন আমার মনে হলো যে বাংলা কবিতায় আরও পরিবর্তন হওয়া দরকার, বাংলা কবিতার ভাষায় আরও পরিবর্তন হওয়া দরকার, কাঠামোতে পরিবর্তন হওয়া দরকার। হঠাৎ একদিন আমি ব্যাকইয়ার্ডে বসেছিলাম, আমার মধ্যে কয়েকটা লাইন আসলো এবং সেগুলো আমি সেলফোন মেমো অপশনে গিয়ে লিখে ফেললাম। লেখার পরে দেখলাম যে এই লাইনগুলো যেন অন্যরকম লাগছে, মানে কী যেন নাই। পরে দেখলাম যে এই লাইনগুলোর মধ্যে কোনো ক্রিয়াপদ নাই এবং পড়তে বেশ ভালো লাগছে, বেশ আটোসাটো, এবং মনে হচ্ছে যেন আধুনিক কবিতা আমরা যে কাজটি করি, পাঠকের ভাবনার জায়গাটি তৈরি করি, যেন কবিতাটার মধ্যে যা বলছি তার ভেতরেও আরও কিছু না বলা কথা আছে, সেটা পাঠক আবিষ্কার করুক। তো সেই কাজটি ক্রিয়াপদহীন কবিতায় খুব ভালো করা যায় বলে আমার মনে হলো এবং পুরো কবিতাটি লিখলাম। লিখে আমি কয়েকজনের সাথে শেয়ার করলাম। তার মধ্যে একজন কবি শহীদ কাদরী ছিলেন নিউ ইয়র্কে। তো সকলেই দেখলাম খুব উৎসাহ দিলেন এবং বললেন যে কাজটি খুব কঠিন, এটা সবাই করতে পারবে না, মানে এই ধারাটি আগাবে না। আমাদের ঠিক আছে, আমি অন্তত চেষ্টা করি। তো সেই থেকে আমি লিখতে থাকলাম এবং পরে একটি ক্রিয়াপদহীন কবিতার বই হলো। বইটি 2015 সালে সম্ভবত কলকাতা থেকে বের হয়। পরে উড়িয়া ভাষায় এটার অনুবাদ হয় এবং উড়িষ্যা থেকে বের হয়, এবং তারপরে ঢাকা থেকে এটার একটা বর্ধিত সংস্করণ বের হয়। এরপরেও আমি আরও কিছু ক্রিয়াপদহীন কবিতা লিখেছি এবং আমার অনুপ্রেরণায় আরও কয়েকজন লিখেছে। তার মধ্যে আমাদের 70s কবি মাহবুব হাসান, ডক্টর মাহবুব হাসানও লিখেছেন, মতিন বৈরাগী লিখেছেন, সিনিয়রদের মধ্যে, জুনিয়রদের মধ্যে অনেকে লিখেছেন। কিন্তু খুব বেশি যে এগিয়েছে তা নয়, কাজটি কঠিন। কবিতা থেকে ক্রিয়াপদ তুলে দিয়ে কবিতা লেখা নিঃসন্দেহে একটা কঠিন কাজ। তো যে কারণে এটি খুব বেশি এগোয়নি, কিন্তু কাজটি আমি করেছি এবং আমি মনে করি যে পরবর্তীতে মেধাবী কবিরা যারা আসবেন তারা এই ফর্মটি অনুসরণ করতে পারেন। আপনার লেখা কবিতা বা আপনার সর্বোপরি যে লেখনীগুলো আছে তা নিয়ে অনেকে আসলে গবেষণাও করছেন, অনেকে কাজ করছেন, সেগুলোকে আপনি দেখেন, আপনার এই বিষয়ে উপলব্ধি বোধটা কি? না, নিশ্চয়ই দেখি। আজকাল সোশ্যাল মিডিয়ার কারণে আমরা সবাই কানেক্টেড, কাজেই পেয়ে যাই, এবং কবিতার শক্তিটা সেখানেই যে কবিতায় যে কথাগুলো বলা হয়েছে এর ভেতরে লুকোনো আরও বহু কথা আছে, সেই কথা এক এক পাঠক এক একভাবে আবিষ্কার করবে। সেই জন্য আমি সবসময় মনে করি যে আধুনিক কবির একটা বড় দায়িত্ব হচ্ছে পাঠককে কিছুটা বিভ্রান্ত করা। বিভ্রান্ত হলে তার মস্তিষ্কের যে নিস্তরঙ্গ জলাশয়, সেখানে একটা ঢেউ উঠবে এবং সেই ঢেউয়ে ভাসতে ভাসতে সে কত দিকে চলে যেতে পারে, তখন একটা কবিতা অনেক কবিতা হয়ে যাবে। আমি মনে করি সেটা কবিতার একটা বড় শক্তি। কোনো কবির লেখা আপনাকে বিভ্রান্ত করেছে? আধুনিক কবিদের মানে বিভ্রান্ত এই অর্থে যে কবি হয়তো যে অর্থে লিখেছেন সেটা না, আমি একটা অন্য অর্থ আবিষ্কার করেছি।
যেমন জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতা নিয়ে এক একজন এক একভাবে ব্যাখ্যা করে। এখন জীবনানন্দ দাশ আমার সামনে উপস্থিত হয়ে হয়তো বলতেন যে না, আমি তো বনলতা সেন একটা সিম্পল কবিতা, একটা নারীকে নিয়ে লিখেছি, হয়তো তার যে কাকাতো বোন শোভনা দাস তাকে নিয়ে হয়তো লিখেছেন। বনলতা সেন নিয়ে আমার অনেক প্রবন্ধ আছে, কিন্তু আমরা তো বনলতা সেনকে কখনো দেশ বানাই, কত কিছু বানাই, তাই না? এইটাই হচ্ছে বিভ্রান্তি আসলে কবিতার। আচ্ছা, যদি বনলতা সেন নিয়ে আপনার ভাবনা জানতে চাই, আপনি কি বলবেন? আমি বনলতা সেন কবিতা নিয়ে দুটি প্রবন্ধ লিখেছি, এবং এটি এডগার অ্যালান পোর একটা কবিতা আছে টু হেলেন, কিছুটা টু হেলেনের ছায়া অবলম্বনে কবিতাটি রচিত হয়েছে, এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে টু হেলেনের চেয়ে বনলতা সেন বেটার কবিতা হয়েছে। এবং টু হেলেনে উনি যেসব উপমা উৎপ্রেক্ষা ব্যবহার করেছেন তার চেয়ে বনলতা সেনের উপমা উৎপ্রেক্ষাগুলো অনেক বেটার। তিনি বিদর্ভ নগরীর কথা এনেছেন, আরও মানে আমাদের প্রাচীন ভারতবর্ষের বহু কিছু কবিতার মধ্যে এনেছেন। এবং তিনি একটা আশ্রয়ের কথা বলেছেন, যে আমরা এই শত ব্যস্ততার মধ্যে এই যে হতাশা, আমাদের প্রাত্যহিক জীবনে কত ঘটনা ঘটে, তারপরে আমাদের মুখোমুখি বসবার জন্য একজন বনলতা সেন লাগে, যেখানে আমরা স্থির হয়ে বসতে পারি, একটা প্রশান্তি অনুভব করি। সেটা হতে পারে দেশ, আমরা দেশের প্রেক্ষাপটে সেটাকে নিয়ে যেতে পারি। কিন্তু আমার মনে হয় তিনি ওই বইটি যাকে উৎসর্গ করেছিলেন শোভনা দাস, তার কাকাতো বোন, সেই আসামের ডিব্বগ্রুতে গিয়ে যেই 10ম শ্রেণী পড়া যে মেয়েটির প্রেমে তিনি পড়েছিলেন, যাকে চুমু খেতে চেয়েছিলেন, সেই মেয়েটিকে নিয়েই তিনি লিখেছেন বলে আমার মনে হয়। বাহ, দারুণ দারুণ আপনার দিক থেকে আপনার যে বিশ্লেষণটা ছিল, এবং আপনার গ্রন্থগুলোতে হয়তো আরও ভিন্নভাবে আপনার যারা পাঠক রয়েছে তারা পেয়েছেন খুঁজে বনলতা সেনকে। একটু জানতে চাই আমি, যে যখন কোনো ভিন্ন পেশায় মানুষ থাকে বা শিল্প সাহিত্য চর্চা করে, অভিনয় করলে একজন অভিনয় শিল্পী হয়, যারা নাচ করে তাদেরকে আমরা নৃত্যশিল্পী বলি, যারা গাইতে পারে, গান গাওয়ার ক্ষমতা রয়েছে, তাদেরকে বলি সঙ্গীত শিল্পী। একজন আসলে কবি কিভাবে হয়ে উঠতে পারে? কি শিখলে বা কি করলে একজন কবি হতে পারে? কবি হওয়া যায় না। কবি আল মাহমুদ আমার সম্পর্কে একটা প্রবন্ধ লিখেছিলেন, এবং সেখানে বলেছিলেন, আমার কিছু কবিতার উদ্ধৃতি দিয়ে বলেছিলেন যে এই রকম পংক্তি রচনার জন্য কবি হয়েই জন্মাতে হয়। আমার মনে হয় যে কবিতা আসলে চেষ্টা করে হয় না। একটা প্রবন্ধ, মননশীল কাজগুলো চেষ্টা করে করা যায়, কিন্তু সৃজনশীল কাজ চেষ্টা করে করা যায় না। আমি ঘন্টার পর ঘন্টা বসে থেকে দেখেছি, একটি লাইনও লিখতে পারিনি। আবার যখন এসেছে কবিতা আমার কাছে ধরা দিয়েছে, তখন অনর্গল, মানে গড়গড় করে এসছে। তবে কবিতা হচ্ছে অভিমানী প্রেমিকার মতো, তাকে আদর করতে হয়, ভালোবাসতে হয়, তাহলেই সে থাকে, না হলে চলে যায়। পার্সিবি শেলি বলেছেন, কবিতা হচ্ছে একটা ডিভাইন ফিলিংস থেকে আসে, মানে স্বর্গীয় অনুভূতি থেকে আসে। বাল্মীকির ক্ষেত্রে সেটা ঘটলো, এবং এই পংক্তি রচনার পর তিনি গড়গড় করে মানে লিখতে থাকলেন, লিখে তিনি পুরো রামায়ণ লিখে ফেললেন। সো এইভাবে স্বর্গীয় অনুভূতি থেকে কবিতা আসে। কবিতা চেষ্টা করলে, চর্চা করলে হয় না। তবে আমি ভাবলাম যে আমি চর্চা করে একজন কবি হব, বড় হয়ে আমি কবি হতে চাই, সে আসলে হতে পারবে না। তবে কবি হওয়ার পরে, বা যার মধ্যে কবিত্ব আছে, যিনি কবি সত্যি সত্যি হতে চান, তাকে কবিতার কিছু নিয়মকানুন তো অবশ্যই আছে, সেগুলো একটু শিখে নিলে ভালো। যেমন ছন্দটা শিখতে হয়, আর আধুনিক, মানে যে ভাষার কবি তিনি, সেই ভাষার কবিতার ইতিহাসটা জেনে নিতে হয়, যে আমার ভাষার কবিতার ধারাবাহিকতাটা কেমন ছিল, ভাষাটা কিভাবে বদলে গেছে। তখন তিনি অনুমান করতে পারবেন আজ থেকে 100, 200, 500 বছর পরের কবি কেমন কবিতা লিখবেন, সেটা তিনি এখনই লিখে ফেলতে পারবেন। আমাদের হৃদয়ে কিছু ভ্রান্ত ধারণা থাকে, বা মস্তিষ্কে ভ্রান্ত ধারণা থাকে, ভ্রান্ত কিনা আমি জানি না, আপনি আমাদের হয়তো পরিষ্কার করতে পারেন। কবিদেরকে একটু একাকী হতে হয়, কবিদের কি দুঃখ বিলাসী হতে হয়, একটু ছন্ন ছাড়া হতে হয়? না, এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। আমি গতকাল রাতেই আমি কিছু একটা ভাবছিলাম, আমার আম্মা আমাকে কিছু কথা বলছিল, কিন্তু আমি শুনছিলাম না কথাগুলা। তো কিছুক্ষণ পর আম্মা বলল, তোর কি কানের সমস্যা? আমি বলি, কেন? অনেকদিন পর দেখছে তো। আমি কেন? বলে, আমি তোরে কত কিছু বললাম, তুই তো কিছুই শুনলি না। বলছে, না আম্মা, আমি একটা কিছু ভাবছিলাম। তো এই যে ভাবনার মধ্যে থাকলে কিছুটা আনমনা হয়ে যায়, এইটাকে যদি পাগল বলতে পারে, ছন্নছাড়া বলতে পারে। কিন্তু আমার মনে হয় একজন কবি আধুনিক মানুষ, তাকে সকল কিছু জানতে হয়। যেমন যিনি ইঞ্জিনিয়ারিং জানলেই চলে, কিন্তু একজন কবিকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল কিছু জানলে, যে যত বেশি জানবে সে তত ভালো কবি হবে। কবিতার মধ্যে সব কিছু আসতে পারে, কবিতার কোনো সীমা পরিসীমা নেই। বাহ, আপনি নিজে জীবনে প্রথম কবে কবিতা লিখেছিলেন? আমি খুব ছোটবেলা লিখেছি, মানে আমি আসলে একদম ক্লাস 2-3-তে পড়ি, তখন থেকে আমার মধ্যে কবিতার বোধগুলো ছিল। আমি যখন ক্লাস 4-এ পড়ি, তখন খাতা কলম নিয়ে ঘুরতাম। গ্রামে আমার মামারা কাজ করছে, তামাকের চারা লাগাচ্ছে, সেটা দেখে দেখে আমি লিখছিলাম, হাত নেড়ে নেড়ে তামাকের চারা লাগায় কজন চাষি,
বটছায়া তলে কে বসে বাজায় অমন মধুর বাঁশি। তখন কিন্তু আমি ছন্দটাও জানতাম না, পরে দেখলাম যে এটা শুদ্ধ 6 মাত্রার মাত্রাবৃত ছন্দে। তো এটা অটোমেটিক হয়ে গেছে, ন্যাচারালি আমার ভেতরে সেই ছন্দটা ছিল। সেগুলো হচ্ছে প্রথম দিকের, এইসব কবিতা তোর কোথাও নেই। কিন্তু আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন থেকে কবিতাগুলো সংরক্ষণ করেছি, এবং ইন্টারমিডিয়েটে পড়ার সময় 1985 সালে আমার প্রথম কবিতা দৈনিক আজাদের সাহিত্য পাতায় ছাপা হয়, সেই থেকে আর কি প্রকাশিত হওয়া। যেটা আসলে প্রশ্ন থাকে, মানুষ তো আসলে গল্প পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, সহজ থাকে, মানে নিজের জীবনের সাথে জুড়ে দেওয়া যায় গল্পকে। কবিতার পাঠক কি মনে হয় যে গল্পের থেকে একটু কম? কবিতার পাঠক গল্প থেকে একটু কম, হ্যাঁ, এটা আমার মনে হয়। উপন্যাসের পাঠক আরেকটু বেশি, তারা খুব সহজে গল্পটা ধরতে, মানুষের মধ্যে গল্পের ক্ষুধা কিন্তু আছে। আমি একটা আফ্রিকার জুলু সম্প্রদায়ের গল্প অনুবাদ করেছিলাম, অনুবাদ না, ওইটার অবলম্বনে আমি একটা গল্প লিখেছিলাম। সেটা ছিল গল্পের ক্ষুধা। মানুষের তো খাবারের ক্ষুধা থাকে, কিন্তু গল্পের ক্ষুধাও ছিল প্রাচীনকাল থেকেই। জেনজেলে এবং মানজান্দাবা দম্পতি, খুবই সুখী দম্পতি। তো একদিন তার বাচ্চারা বলছে যে মা গল্প শোনাও, বলে আমার তো কাছে কোনো গল্প নাই। তখন সে পাড়ার সবাইকে, মানে গ্রামের সবাইকে ডেকে বললো যে তোমাদের কারো কাছে গল্প আছে, আমার বাচ্চারা গল্প শুনতে চায়। সবাই বলে আমাদের বাচ্চারাও গল্প শুনতে চায়, কিন্তু আমাদের কারো কাছে তো গল্প নাই। তখন সবাই মিলে ঠিক করলো, মানজান্দাবা তুমি বেরিয়ে পড়ো, গল্প নিয়ে আসো আমাদের জন্য। তো সে বেরিয়ে পড়লো। সে বনের খরগোশের কাছে গল্প চায়, ঈগলের কাছে গল্প চায়, হাতির কাছে গল্প চায়। হাতি বলে কি তুমি এক কাজ করো, ওই পাহাড়ের উপরে যাও, ওখানে ঈগল আছে, ও আকাশে থাকে, ওর কাছে গল্প থাকতে পারে। সে ওখানে গেল পাহাড়ের উপরে। ঈগল বলে যে আমার কাছে গল্প নেই, তবে আমার এক বন্ধু আছে, ও সমুদ্রের নিচে যায়, ও হলো কচ্ছপ, ওর কাছে গল্প থাকতে পারে, তুমি ওর কাছে যাও। তো সে কচ্ছপের কাছে গেল। কচ্ছপ বলল আমার কাছে নাই, তবে সমুদ্রের নিচে একটা গল্পের রাজ্য আছে, সেই রাজা রানীর কাছে গল্প আছে। তো তাকে নিয়ে গেল সেখানে। সে বললো আমার তোমাদের কাছে গল্প আছে, আমি গল্প নিতে আসছি। তো ওকে খাওয়ালো, ঘুম পাড়ালো, তারপরে বললো যে গল্প আমাদের কাছে আছে, তোমাকে দিতে পারি, কিন্তু আমরা তো ডাঙার জীবন জানি না, তুমি যদি আমাদের ডাঙার জীবন নিয়ে আসতে পারো, দেখাতে পারো, তাহলে তোমাকে গল্প দিব। তখন সে চলে আসে তার গ্রামে। তার স্বামী জেনজেলে, সে ছিল আবার একজন শিল্পী, সে গাছ কেটে কাঠের খোদাই করে করে আদল বের করতো, পশু পাখির মানুষের এইসব। তো সে এসে স্বামীকে বলল ওরা ডাঙার জীবন জানতে চায়, তুমি কি আমাকে বানিয়ে দিতে পারবা? বলে হ্যাঁ আমি পারবো। সে কাঠ কেটে সেই রকম ডাঙার জীবনের একটা চিত্র তৈরি করে দিল। সেইটা নিয়ে সে সেই গল্প রাজ্যে গেল। যাওয়ার পরে সে ওকে একটা কচ্ছপের খোল দিল, বলল এইটার মধ্যে তুমি যে কওয়াসাকা সুকেলা বলে কানে দিবা, গল্প আসবে। এইভাবে গল্প আসলো ওদের জীবনে। মানে এইটা আমি এই জন্য বললাম যে মানুষের মধ্যে গল্পের ক্ষুধা কিন্তু সেই সুপ্রাচীন কাল থেকেই ছিল। আগের দিনে গল্পগুলো কবিতার ফর্মে লেখা হতো, গদ্য সাহিত্য আসছে অনেক পরে। বাংলাদেশে তো বাংলা সাহিত্যে গদ্য আসছে মাত্র 300 বছর, কবিতার তো 1000 বছরের ইতিহাস। সমস্ত ধর্মগ্রন্থ কবিতায় লেখা, গল্পে লেখা না। পরে গল্প, মানে প্রবন্ধ, তারপরে উপন্যাস, গল্প, এগুলো অনেক পরে আসছে। তো এগুলো যেহেতু সহজ, এই জন্য মানুষ গল্প উপন্যাস পড়তে পছন্দ। আবার কেউ কেউ আছে কবিতার মধ্যে গল্প খোঁজে, যে কারণে আমাদের নির্মলেন্দু গুণ এত জনপ্রিয় কবি, তিনি কবিতার মধ্যে গল্প নিয়ে আসেন। এবং সেটা খুব, যেমন আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি, এটার মধ্যে একটা গল্প আছে, খুব সহজ একটা গল্প, যে কারণে এই কবিতাটি খুব জনপ্রিয়। দেখবেন যে কবিতায় গল্প আছে সেটা জনপ্রিয়। আবার বড় কবিরা তাদেরকে বলে তারা কোনো কবি না, কবিতার মধ্যে গল্প লেখে। আচ্ছা, কবিতার জন্য গল্পের খোঁজে আপনি এখন অবধি কি কি করেছেন? কয়েকটা ঘটনা কি বলতে পারেন? আমি লিখেছি, যেমন আমি আসাদ ভাই, কবি আসাদ চৌধুরী যখন মারা গেলেন, সঙ্গে সঙ্গে আমি তাকে নিয়ে একটা কবিতা লিখি, এবং সেটা এক ধরনের গল্প। আমি যখন আইভরি কোস্টে ছিলাম, বাড়িয়াছো বলে আমার একটা কবিতা আছে, আমার স্ত্রীকে একটা চিঠি লিখছিলাম, চিঠি লিখতে গিয়ে আমি একটা কবিতাই লিখে ফেললাম, এবং সেই কবিতার মধ্যে পুরো গল্পটা লিখলাম, যে আমি যে এই প্রবাস জীবনের কষ্ট, তারপরে সে আমাকে একটা ফর্দ পাঠিয়েছে, কি কি নিয়ে যাব, আমি ছুটিতে বাড়ি যাচ্ছি, এই পুরো গল্পটা সেখানে আছে। এইরকম আমার বহু কবিতায় গল্প আছে। আচ্ছা, কবিতার কথা তো শুনলাম, ভ্রমণ কাহিনী নিয়েও আপনার একটা বিশেষ আগ্রহের জায়গা রয়েছে। আপনি অনেক, মানে কি বলবো, অর্ধ শতাধিক দেশ হয়তো আপনি ঘুরেছেন। তো সেই ঘোরার থেকে যে অভিজ্ঞতা, সেগুলো হয়তো আপনি সেখান থেকে অনুপ্রাণিত হয়ে ভ্রমণ গল্প লিখেছেন। একটা সময় তো ছিল, আমি 2000 সালে কসোভোতে যাই, এবং 2000 সাল থেকে 2004-5 সাল পর্যন্ত আমি প্রচুর ভ্রমণ লিখেছি বাংলাদেশের সকল পত্রিকায়। এবং ওই সময় যারা ভ্রমণ পড়েছে, বেশিরভাগ আমার ভ্রমণই পড়েছে। আফ্রিকা নিয়ে আমার আগে আর কেউ লেখে নাই। আমি 2003 সালে আফ্রিকায় যাই, তো আফ্রিকা নিয়ে প্রচুর লিখেছি। ভ্রমণ আমি এই জন্য লিখি, আমি একটা পর্যায়ে গিয়ে পত্রিকায় যখন কলামগুলো লিখতাম, ভ্রমণ কলাম লিখতাম। মূলত আমি যেটা করতাম, পৃথিবীর যে দেশে যাই ওই দেশের বেস্ট প্র্যাকটিসগুলো আমি লিখতাম, যে বাংলাদেশের মানুষ যেন এই বেস্ট প্র্যাকটিসগুলো করে। যেমন আমি আফ্রিকাতে যখন ছিলাম, আইভরি কোস্টে, একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি
সবাই পাড়ার যত ছোট ছোট বাচ্চা আছে, মানে 5 বছর থেকে ইউনিভার্সিটি পড়া পর্যন্ত সবাই নেমে এসে রাস্তা ক্লিন করছে। নেইবারহুডের যত রাস্তা, একটা সার্কেল ছিল, পুরো সার্কেলটা আমি অর্ধেক গেলাম, দেখি একদম ক্লিন। গতকাল ডার্টি দেখলাম, আজকে তো ক্লিন কেন? অর্ধেক গিয়ে দেখি ওরা করতে করতে ওই পর্যন্ত গিয়েছে আমি ঘুম থেকে ওঠার সময়। তো পুরো রাস্তা ওদের জিজ্ঞেস করলাম, তোমরা এটা কেন করছো? বলে আমরা মাসের শেষ শনিবার সব স্কুল কলেজের বাচ্চারা মিলে নিজেদের নেইবারহুড পরিষ্কার করি। তো আমার কাছে এটা একটা ভালো বেস্ট প্র্যাকটিস হতে পারে। আমি সেটা লিখলাম, সেই গল্পটা লিখে বাংলাদেশের পত্রিকায় দিলাম। তখন আমার দেশে এবং নয়া দিগন্তে, যুগান্তরে এইসব পত্রিকায় আমি রেগুলার লিখতাম। প্রথম আলোতে ছুটির দিনে আমি রেগুলার লিখতাম। তো এইসব গল্পগুলো লিখতাম, এগুলো দেখে দেখে কেউ কেউ উৎসাহিত হতো, কিন্তু কিছুদিন পর আবার স্তিমিত হয়ে যায়। তো আমি এই বেস্ট প্র্যাকটিসগুলো লিখতাম মূলত। তারপরে পত্রিকাগুলো, প্রকাশকেরা ভ্রমণ লিখতে খুব উৎসাহিত করতো, যে ভ্রমণ খুব পরে মানুষ ভ্রমণ দেন। ভ্রমণের মধ্যে একটা মজাও আছে, গল্প এবং গতি দুইটা আছে ভ্রমণের মধ্যে। তো সেগুলো আমি লিখতে খুব আগ্রহ পেতাম, সেই থেকে ভ্রমণ লিখতাম আর কি। আপনি যখন থেকে ভ্রমণ লিখছেন তখন আসলে পাঠকের সংখ্যা অনেক বেশি ছিল, এবং তখন আসলে ডিজিটালাইজেশনের সময় অতটা হয় না, কন্টেন্ট ব্লগিং এই বিষয়গুলো আসেনি। এখন যেমন মানুষ ভ্রমণ কাহিনী দেখতে হলে মানুষ কোনো ট্রাভেল ব্লগারের কোনো ভিডিও দেখে যে কে কোন দেশে গিয়েছে, সেই জায়গা থেকে এখন বর্তমানে যারা পাঠক রয়েছেন তাদের কি মনে হয় যে ভ্রমণের গল্পের প্রতি একটু আগ্রহ হারাচ্ছে? আমার মনে হয়, কিন্তু আমার কেন জানি মনে হয় যে এটা সাময়িক। একটা সময় তারা আবার বই হাতে তুলে নেবে। যদি কাগজের বই হাতে তুলে নাও নেয়, ডিজিটাল বই হাতে তুলে নেবে। পড়ার একটা মজা তো আছেই, মানে দেখাটা খুব সহজে হয়ে যায়। আমি নিজেও অনেক সময় গুগলে গিয়ে বা ইউটিউবে গিয়ে একটা কিছু দেখে নেই কুইক বোঝার জন্য, কিন্তু ডিটেইল মানে অনুধাবন করার জন্য, অন্তরে ধারণ করার জন্য আবার পড়িও, দুটোই করি। এরকম মানুষ নিশ্চয়ই হারাবে না, থাকবে। বাহ। আচ্ছা, একটু কর্মক্ষেত্রের দিকে যেতে চাই। যেহেতু আপনি জাতিসংঘের সাথে যুক্ত রয়েছেন, সেখানে খুব দায়িত্ব থাকে, সব ক্ষেত্রেই দায়িত্ব থাকে, তবে ওই মহা একটা গুরু দায়িত্ব পালন করার পরেও লেখালেখির অভ্যাসটা, এখানেও তো যথেষ্ট সময় নিয়োগ করতে হয়। কিভাবে ব্যালেন্স করেন? আমি একটা জিনিস বলি যে মানুষের আসলে সময়ের কোনো অভাব নেই, অভাব হচ্ছে প্ল্যানিংয়ের, যে সে প্ল্যানিংটা কিভাবে করে, কোনটাকে প্রায়োরিটি দেয়। এখন আমি যদি সন্ধ্যার পরে ক্লাবে যেতাম, বারে যেতাম, সেটাও আমি করতে পারতাম, এনজয় করতে পারতাম। আমি সেটা না করে আমার অবসরকালীন যে সময়টা, সেটা আমি লেখালেখিতে ব্যয় করি, এটাকে আমি গুরুত্ব দেই, প্রায়োরিটি দেই। আর কবিতার বিষয়টা এমন, সে যে বলেছি যে কবিতা যখন আসে তখনই লিখতে হয়। হয়তো আমি কাজ করছি, এর মধ্যেই চলে আসলো সে, তাকে তো আমি দাঁড় করিয়ে রাখতে পারবো না, তখনই লিখে ফেলি, কাজ থামিয়েই লিখে ফেলি। কবিতার জন্য এমনকি আমি ড্রাইভ করতে করতেও লিখি। বিশেষ করে আমি ইংরেজিতে কিছু হাইকু লিখেছি, ইংরেজিতে হাইকুর বই আছে আমার। হাইকুগুলো ছোট ছোট কবিতা, আমি আসলে ট্রাফিক সিগন্যালে থামলাম, জ্যামের মধ্যে থামলাম, তখনই লিখে ফেলি। হাইকুগুলো আমি একদম ড্রাইভ করতে করতেও লিখি। আর কবিতা অন্য যে কোনো সময় ড্রাইভ করা ছাড়া যখনই আসে তখনই লিখি, কিন্তু গদ্যগুলো লেখার জন্য একটু বসতে হয়। সেটা আমি এখন একটা নিয়ম করেছি, প্রতিদিন সন্ধ্যার পরে আমি 2 ঘন্টা আমার পড়ার ঘরে চলে যাই, লেখার ঘরে চলে যাই, একটা আগরবাতি জ্বালিয়ে আমি লিখতে শুরু করি। 2 ঘন্টা, আগরবাতিটা 1 ঘন্টা জ্বলে, তারপরে আমি চেষ্টা করি আরও কিছুক্ষণ থাকতে। সেই সময়টা আমি গদ্যের লেখাগুলো লিখি। সময় আসলে সকলের জন্যই সমান, 24 ঘন্টা, কিন্তু এই বিষয়টি প্ল্যানিং করে কে কার জন্য কতটুকু ইউটিলাইজ করতে পারে সেটা আসলে নির্ভর করে, তাই না? আচ্ছা, এই যে ব্যস্ততম সময় সবকিছু মিলে এখন পরিবারকে কেমন সময় দেওয়া হয়? এবং পরিবারকে তো আমি প্রচুর সময় দিই। আমি জানি না আমার স্ত্রী এগ্রি করবে কিনা, আমি রান্না করি মাঝে মধ্যে যখন দরকার হয়, গার্বেজ দেওয়া, তারপরে সংসারে যেসব কাজ, মেয়েকে সময় দেওয়া। আমার মেয়ে স্পেশাল নিড, অটিস্টিক বাচ্চা, তো ওকে প্রচুর সময় দিতে হয়। আমরা দুজনই পালা করে ওকে সময় দিই। পরিবার, আমার মনে হয় না আমার পরিবারের কোনো কমপ্লেইন আছে যে আমি সময় দেই না এনাফ। এবং আরেকটা জিনিস ইন্টারেস্টিং, কবিতার জন্য বা লেখালেখির জন্য, শিল্প সাহিত্যের চর্চা করার জন্য আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান, এসব জায়গায় যেতে হয়। আমি চেষ্টা করি আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে যেতে, আমরা দুজনই যাতে এনজয় করি। তার চমৎকার কণ্ঠ, আমি বলি তুমি আবৃত্তি করো, তো সে আমার কবিতা আবৃত্তি করে। সো আমরা দুজন একসঙ্গে যাই। কাজেই সময়টা যেন সে যেন মনে না করে 3 ঘন্টা 4 ঘন্টা আমি বাইরে থাকবো, সে বিচ্ছিন্ন থাকবে, বিচ্ছিন্ন যেন থাকতে না হয়, সঙ্গে করে নিয়ে যাই। সো সেইভাবে ব্যালেন্সটা হয়ে যায়। আচ্ছা, আপনার ছেলের সম্পর্কে একটু জানতে চাই, সে কি করছে? আমার ছেলে তো ইঞ্জিনিয়ারিং পড়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কিন্তু তারপরে সে বলল যে বাবা আমি এই লোহালক্করের ইঞ্জিনিয়ারিং করবো না, আমি মাইন্ড ইঞ্জিনিয়ারিং করবো, তো মানুষের মন ঠিক করে দেবে সে। তো সে তখন 6 সপ্তাহের একটা কোর্স ডেভেলপ করেছে তার নিজের,
এই কোর্সটা এমন যে এক পাশ দিয়ে যখন ঢুকবে, যে মানুষ ঢুকবে অন্য পাশ দিয়ে ভিন্ন মানুষ বেরিয়ে আসবে। যখন বেরিয়ে আসবে সে এত বেশি আত্মবিশ্বাসী হবে, যা করতে চায় তাই করতে পারবে। সো ওইটাই তার প্রফেশন, ওইটাই সে এখন করছে। ইউটিউবে তার অসংখ্য ভিডিও আছে, এগুলো দেখে অনেকে উপকৃত হয়। অ্যান্ড হি ইজ ভেরি সাকসেসফুল। তাকে নিয়ে অনেকে মুভি টুভি বানাতে চেয়েছে, সে বলছে এখন না। তাকে বিভিন্ন ইউনিভার্সিটিতে ডাকে, সে সেটাও যায় না। ওর নাম হচ্ছে মানে কাজী আবরার জহির, কিন্তু ইউটিউবে কোয়াজি QUAZI, ওখানকার লোকেরা কোয়াজি বলে, সেই জন্য বারবার কোয়াজি মুখ থেকে আসছে। কাজী জহির, JOHIR, কাজী জহির লিখলে ইউটিউবে পাওয়া যাবে। এবং হি ইজ ভেরি সাকসেসফুল, মানে ইন টার্মস অফ মানি হি ইজ আর্নিং এ লট, সেটা বড় কথা না, কিন্তু প্রচুর মানুষের লাইফ বদলে দিতে পারছে। মানে একেবারে সংসার ভেঙে যাচ্ছে, তারপর বিজনেস ফল করেছে, সেখান থেকে তার কোর্স করার পর উঠে দাঁড়িয়েছে এবং প্রচণ্ড সাকসেসফুল হয়েছে। এবং সারা পৃথিবীতে তার ক্লায়েন্ট আছে, কানাডা, ইংল্যান্ড, ইউরোপ, আমেরিকা, ইভেন ইন্ডিয়া, সারা ওয়ার্ল্ডে তার ক্লায়েন্ট আছে। হি ইজ লাইক আ লাইফ কোচ, এক্স্যাক্টলি লাইফ কোচ। ভেরি মানে ইনিশিয়েটিভ, আমি কি বলবো আসলে, মানুষ কত রকম ভাবে নিজেকে আবিষ্কার করতে পারে এবং মানব সেবা কত রকম ভাবে করা যায়। ও যখন শুরুতে বলেছিল যে আমি ইঞ্জিনিয়ারিং করব না, ও খুব ভালো চাকরি পেয়েছিল, কিন্তু ইঞ্জিনিয়ারিং $30 বিলিয়ন কোম্পানি ওকে অফার করেছে পড়াশোনা শেষ করার আগেই। কিন্তু ও বলল, চাকরিটা রিজেক্ট করে দিয়ে বলল যে আব্বু আমি এটা করব। তো আমরা হতাশ হয়েছিলাম যে এটা তো একটা বায়বীয় ব্যাপার, এইটা করে কি দাঁড়াতে পারবে? তো বলছে হ্যাঁ আমি পারবো। আমি বলছি মিলিয়নে একজন এটা সাকসেসফুল হয় হয়তো। বলে ওয়াই নট, আই এম 1 in million, আমি লেট মি ট্রাই। সো ও ট্রাই করলো এবং ওর সাকসেসফুল হলো। বাহ, দারুণ। প্রবাসী থেকে আসলে দেশকে কতটুকু মিস করা হয়? সাংঘাতিক। আমি মনে করি প্রবাসীরা প্রত্যেকে দেশপ্রেমিক, ভীষণ দেশপ্রেমিক। একটা অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যারা বাংলাদেশে আছেন তারা প্রবাসীদের গালাগালি করেন, কিছু বললেই বলেন যে আপনি প্রবাসে থাকেন, আপনি কিছু বুঝবেন না, আপনি দেশে এসে কথা বলেন। এইসব কথা বলা উচিত না। প্রবাসীরা, আমরা যখন আমাদের মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, বিশেষ করে মেয়েরা বিয়ের পরে স্বামীর বাড়ি চলে যায়, তারা তার মাকে যেরকম মিস করে, প্রবাসীরা দেশকে সেই রকম মিস করে। এবং প্রবাসীরা তো দেশ থেকে নেয় না, দেশকে দেয়। কাজেই প্রবাসীদের প্রতি আমাদের কিছুটা কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, গালাগালি করা উচিত না। আমরা সকলেই দেশকে খুব মিস করি। টেলিভিশন চ্যানেলগুলোকে দেখা হয় দেশের, বিশেষ করে চ্যানেল আইয়ের সাথে কি? চ্যানেল আই দেখি, হ্যাঁ নিয়মিত দেখি, সব বাংলাদেশের সকল চ্যানেল দেখি। দেশকে যেমন মিস করি, এই চ্যানেলগুলো তো আমরা মিস করি। বাহ, আপনার কর্মের সুবাদে আসলে আপনাকে সবসময় কমিউনিকেশনের জন্য যে ভাষাটি ব্যবহার করতে হয়, ইংরেজি ব্যবহার করতে হয়। রেগুলার কমিউনিকেশনে ইংরেজি ব্যবহার করার পরেও এত শুদ্ধভাবে বাংলা কি করে বলতে পারেন? যেহেতু আমি লিখি, আর আমি জানি না, খুব ছোটোবেলা থেকেই হয়তো আমি চেষ্টা করেছি, কতটা শুদ্ধ হয় জানি না, কিন্তু আমি মনে করি যে, আর আপনি অন্য দেশের, আমাদের দেশের আবৃত্তিকাররা কবিদের কবিতা আবৃত্তি করে, কাজে আমাদের কবিদের নিজেদের পারফর্ম করতে হয় না। কিন্তু সারা পৃথিবীতে আবৃত্তি শিল্প বলে আর কিছু আলাদা কিছু নেই, কবিরা নিজেরাই পারফর্ম করে। অসাধারণ, অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। যেহেতু বলছিলেন যে পারফর্ম করতে হয় একজন আবৃত্তি শিল্পী বা কবি যেই থাকুক না কেন, সেহেতু মনে হচ্ছিল যে আপনাকে যেহেতু আজ পেয়েছি, আপনার কণ্ঠে একটা আবৃত্তি শুনলে কেমন হয়, এবং আপনার লেখা একটি আবৃত্তি শুনতে শুনতে আজকের আয়োজন থেকে আমরা বিদায় নিতে চাই। দর্শকদের থেকে একটু ছোট্ট করে বিদায় নিয়ে আসি, তারপর আমরা কবিতাটি শুনছি। ঠিক আছে দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, একজন কবির কাছ থেকে জীবন দর্শন, তার জীবন নিয়ে ভাবনা, কবিতা নিয়ে আমাদের এই প্রজন্ম কী ভাবছে তার ভাবনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামীতে আবারও দেখা হবে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি এবং শেষ করব একটি আবৃত্তি শুনতে শুনতে। আমি একটা ছন্দের কবিতা পড়ি, ছন্দের কবিতা আপনাদের শুনতে ভালো লাগবে। কবিতার নাম রাত্রিকে আলো দিও। রাত্রিকে আলো দিও দৃষ্টি, আঁধারের হয় যদি বৃষ্টি, সময় কি বেঁধে রাখে কষ্ট, উড়াল পতঙ্গেরা ভ্রষ্ট। এখন সময় বড় অদ্ভুত, মিথ্যেরা মঞ্চের রাজদূত, স্তবগানে পঙ্ক্তিরা মগ্ন, অসত্যের উৎসব লগ্ন। এটাই তো আজকের কৃষ্টি, আঁধারের হচ্ছে তো বৃষ্টি, রাত্রিকে আলো দিও দৃষ্টি। নদীরা হারিয়ে ফেলে নাব্য, সে করে না ফেরে যদি কাব্য, সঙ্গীতে বেজে ওঠে চিৎকার, কোত্থেকে আসে ইঙ্গিতকার। শান্তির কথা বলে ভণ্ড, দানবের হাতে রাজদণ্ড। সত্যেরা হয় যদি বন্দী, গোপনে গোপনে হয় সন্ধি। কি অবাক সময়ের সৃষ্টি, আঁধারের হচ্ছে তো বৃষ্টি, রাত্রিকে আলো দিও দৃষ্টি। দস্যুতা দাবি হলো ন্যায্য, সততাই আজ পরিত্যাজ্য। চোখ নাকি তুলে নেবে খুঁচিয়ে, সন্ত্রাসী হাঁটে বুক উঁচিয়ে। গণমানুষের নেই অধিকার, ধান্দা তো একটাই গদিকার। নেতা আছে নেই নেতৃত্ব, জনগণ যেন রাজভৃত্য। হে মানুষ দানবের রাজ্যে,
আজ শুধু একটি কাজ যে, ঘুম ভেঙে জেগে ওঠো, জাগো হে, ঘুম কেন হলো এত মিষ্টি, দেখছো না আধারের বৃষ্টি, রাত্রিকে আলো দিও দৃষ্টি।